গত বছর ৫ আগস্ট বাংলাদেশে সরকার পতনের পর থেকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমনকি ভারতীয় কূটনীতিকদের আলোচনা সভা, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন জায়গায় জনসম্মুখে বাংলাদেশকে কড়া ভাষায় কটাক্ষ করতেও দেখা যায়। তবে সকল বৈরী পরিস্থিতিকে একপাশে রেখে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে বলে উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভারতীয় এই সেনাপ্রধান বলেছেন, প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি। ভারতের সেনাবাহিনী আর্মিদের আগে সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় এই সেনাপ্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্য বাংলাদেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। জেনারেল উপেন্দ্র বলেন, বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গেও রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে। আলাদাভাবে সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায় সেটি আবারও আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন, এ বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো যে যৌথ মহড়া চালানো হতো, এখানকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও চলবে। উল্লেখ্য যে ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মাঝে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বললেন। বার্ষিক এই সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম যথাযথ রয়েছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে বাংলাদেশের সাবেক সরকারের পতনের পরপরই ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা ফাটল দেখা দেয়। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য এবং একে অপরের দিকে বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়ার মাধ্যমে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েন ক্রমে বাড়তে দেখা যায়। আবার উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনাও চলছে। অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও নতুন বছরের প্রথমার্ধে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল আমদানি করতে চলেছে বাংলাদেশ। জানা গেছে, সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শীঘ্রই ভারত থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি বলছে, সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের উত্তেজনার মাঝেই ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। গত রবিবার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বিপিসির কয়েকটি সূত্র বলছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। এবছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৪৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০% সরাসরি আমদানি করা হয়, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। বিপিসির চেয়ারম্যান আমিনুল আহসান জানিয়েছেন, চলতি বছর ১,৩০,০০০ টন ডিজেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমদানি হবে ৭০,০০০ টন ও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪০,০০০ টন। অতিরিক্ত আমদানি ধরা হয়েছে আরও ২০,০০০ টন। পরিচালকদের বোর্ড সভায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পাওয়ার পর আমদানি প্রক্রিয়া শুরু হবে। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে। এই রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দুই দেশের মধ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল আসছে। গত বছর ভারত থেকে ৭০,০৫৫ মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করার খাতিরে তুর্কি সামরিক সরঞ্জামের দিকে ঝুঁকতে চলেছে। কিছুদিন আগেই ব্যাপক গুঞ্জন ওঠে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। খবরটি বেশ জোরে সোরে প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদ মাধ্যমটি ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ কেন তুর্কির ২৬ ট্যাঙ্ক কিনতে চায় শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে সম্প্রতি এই প্রতিবেদনটি ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিএ প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি। মুখপাত্র বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে। উল্লেখ্য যে ১০ জানুয়ারি ইন্ডিয়া টুডে এই প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, ইন্ডিয়ার সীমান্তে তুরস্কের নজরদারি ও কমব্যাট ড্রোন বায়রাক্তার মোতায়েনের পর তুরস্কের ২৬ তুলপার ট্যাঙ্ক ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত তুলপার ট্যাঙ্কগুলো বাংলাদেশের জলাভূমি, বন্যাপ্রবণ এলাকা ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী। উচ্চ গতিশীলতা, উন্নত সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের সুবিধা সম্পন্ন এসব ট্যাঙ্ক সীমান্ত এলাকায় বাংলাদেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে এ উদ্যোগ শুধু সামরিক আধুনিকায়নের অংশ নয়, বরং এটি বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ পদক্ষেপকে ঢাকার সামরিক ও পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধি করেছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতেই ইসলামাবাদ ও আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ঢাকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে। এসব বক্তব্য প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন মূলত কোন দিকে যাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। বিজ্ঞান ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারবে। বিশ্বে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে চীন। এই বক্তব্যকেই যেন যথার্থ প্রমাণে উঠে পড়ে লেগেছে বেজিং। সম্প্রতি জানা গেছে, পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশেও বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এ কাজে হাত দিতে চলেছে দেশটি। ইতোমধ্যেই সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করেছে বেজিং। এ পরিকল্পনার কথা ফাঁস হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। কিছুদিন আগে মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখান থেকেই পুরো বিষয়টা দুনিয়ার সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্যে বাঁধ তৈরির পরিকল্পনা করেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে
30 গর্জিয়াস ড্যাম প্রজেক্ট অন আর্থ। কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন চীনের বিজ্ঞানীরা, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে তার রূপরেখা তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে ১ কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে চীনা মহাকাশ গবেষকদের। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। চীনা গবেষকদের দাবি, দিন রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না, সব সময় সেখান থেকে পাওয়া যাবে বিদ্যুৎ। চীনা মহাকাশ গবেষক লং বিদ্যুৎ তৈরির এই নিরবচ্ছিন্ন প্রকল্পকে ৩ গিরিখাতের বাঁধের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে চীনের ইয়াংজি নদীর উপরে রয়েছে এই বাঁধ, সেখান থেকে বছরে প্রায় 10,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেজিং। অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চীনের এই ৩ গিরিখাতের বাঁধ এতটাই বড় যে সেটি পৃথিবীর ঘূর্ণন 0.6 মাইক্রোসেকেন্ড কমিয়ে দিয়েছে। তাই এ ধরনের প্রকল্পকে মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তবে চীনা গবেষক লং অবশ্য সম্পূর্ণ উল্টা কথা বলেছেন। তার দাবি, আমরা এ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। ভূপৃষ্ঠের 22,370 মাইল উপরে জিও স্টেশনারি কক্ষপথে ওই ৩ গিরিখাত বাঁধের মতোই সৌর প্যানেল বসানো হবে। সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাব তা 1 বছরে উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান হবে। এটা একটা অবিশ্বাস্য প্রকল্প। আমরা এখন শুধুই সামনের দিকে তাকিয়ে আছি। সাউথ চায়না মর্নিং পোস্টকে বিজ্ঞানী লং জানিয়েছেন, এই প্রকল্পের জন্য মোট 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেটের প্রয়োজন হবে। তার মধ্যে একটি হল CZ-5, এটি লম্বায় 50 মিটার বলে জানা গেছে। দ্বিতীয় রকেটটির নাম CZ-9 রেখেছেন চীনা মহাকাশ গবেষকরা। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ দ্বিতীয় রকেটটি করবে বলে জানিয়েছেন বিজ্ঞানী লং। ধারণা করা হয়, পুরো পৃথিবীর জনসংখ্যার 3 থেকে 4% মানুষ যমজ। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী মায়ের গর্ভে 2টি শুক্রাণু একসঙ্গে একটি ডিম্বাণুর সঙ্গে অথবা 2টি ভিন্ন ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়ে যমজ সন্তানের জন্ম হয়। বিশ্বে বর্তমানে যমজ শিশুর জন্মের হার অনেক বেশি। তবে যদি দেখেন 1 গ্রাম শুধু যমজ সন্তান, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। এমনই কয়েকটি গ্রামের সন্ধান পাওয়া গেছে বিশ্বে। গ্রামগুলো ভারত, ইউক্রেন, নাইজেরিয়া ও ব্রাজিলে অবস্থিত। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে বৈচিত্র্যের কোনো অভাব নেই। দেশটির বৈচিত্র্যের বিশেষ এক স্থান দখল করে নিয়েছে কেরালার মালাপ্পুরম জেলার করিনোহি গ্রাম, বিশ্বজুড়ে যার পরিচিতি টুইন ভিলেজ বা যমজ গ্রাম নামে। করিনোহি গ্রামে ঢোকার আগেই সাইনবোর্ডে দেখতে পাবেন, ঈশ্বরের একান্ত আপন যমজদের গ্রাম করিনোহি। জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে প্রায় বিচ্ছিন্ন এক গ্রাম এই করিনোহি। গ্রামের 3 পাশেই পানি, মাত্র একদিকে ভূমি যেখান দিয়ে নিকটবর্তী তিরুবাঙ্গাদি শহরের সাথে গ্রামের মানুষের যোগাযোগ। এই গ্রামে সব মিলিয়ে 2000-এর বেশি পরিবারের বসবাস। জনসংখ্যার মোট হিসেবের 85% মুসলিম, বাদবাকি সব হিন্দু পরিবার। তবে এই গ্রামের অবাক করা তথ্য হল, 2008 সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে এই গ্রামে জন্ম নিয়েছিল 264 যমজ শিশু। সংখ্যাটা বেড়ে এখন 450-এ দাঁড়িয়েছে। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার এই গ্রামের সে হার প্রায় 6 গুণ বেশি। ধারণা করা হয় এত বছরে এই সংখ্যা 600 ছাড়াতে পারে। স্থানীয় গবেষকদের মতে গ্রামটিতে যমজ শিশু জন্মের এই ধারা শুরু হয়েছিল 3 প্রজন্ম আগে। যমজের সংখ্যা সেখানেই কিন্তু থেমে থাকেনি। করিনোহি গ্রামে যমজ মানুষের সংখ্যা বছর বছর বেড়েই চলেছে। তবে করিনোহি গ্রামেরই একজন চিকিৎসক জানান, গ্রামে এই যমজ নবজাতক জন্মের ঘটনা ঘটতে শুরু হয়েছে 70 থেকে 80 বছর আগে। গ্রামটিতে কেন এত যমজ শিশু জন্ম নিচ্ছে তা নিয়ে বিস্তর গবেষণা করছেন বিজ্ঞানীরা। তবে আদৌ এই গবেষণায় কোনো সমাধান মেলেনি। দেখা গেছে বিয়ের পর কোনো নারী ওই গ্রামে এলে তিনিও যমজ সন্তান প্রসব করেছেন। স্থানীয় এক চিকিৎসক জানান, পাশ্চাত্যের মতো এ গ্রামে সন্তান জন্মের জন্য কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয় না। স্বাভাবিকভাবেই নারীরা, বিশেষ করে কম বয়সী নারীরা প্রথমবারের মাতৃত্বে এমন যমজ সন্তানের অভিজ্ঞতা লাভ করছেন। গ্রামবাসী যমজ জন্মের এ ব্যাপারটিকে
ঐশ্বরিক আশীর্বাদ বলে ধরে নিয়েছেন। ভেলিকানা কোপানা ইউক্রেনের দক্ষিণ পশ্চিমের একটি ছোট্ট গ্রাম। ওই গ্রামের বাসিন্দা 4000-এর কম হলেও এর বিশেষত্ব হল বিশ্বের সবথেকে বেশি যমজদের বাস সেখানে, আর তাই এই গ্রামকে বলা হয় যমজ সন্তানের গ্রাম। 61 জোড়া যমজ সন্তানের এই গ্রাম এখন ইউক্রেনের রেকর্ড বুকেও নিজের নাম নথিভুক্ত করেছে। শুধু তাই নয়, 2016 সালে মে মাসেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও যমজ ভূমি হিসেবে গ্রামটির নাম নথিভুক্ত হয়। মূলত 2004 সালে যমজ শিশুদের সংখ্যা বাড়তে শুরু করে। এরপর থেকে প্রতি বছর ওই গ্রামটিতে 2 থেকে 3 জোড়া করে যমজ শিশুর জন্ম হয়। স্থানীয়দের বিশ্বাস, যমজ শিশু জন্ম নেওয়ার পেছনে রয়েছে বিশেষ পানি, তবে এই পানি নিয়ে কোনো বাস্তব তথ্য সামনে আসেনি। এছাড়া নাইজেরিয়ার ইগবোওরা এবং ব্রাজিলের ক্যান্ডিডো গোডোয়ও যমজ গ্রাম। এই 2 গ্রামেও প্রচুর সংখ্যক যমজ ভাই বোন রয়েছে, তবে তা পরিণতির চেয়ে কম। বিজ্ঞানীরা নাইজেরিয়া ও ব্রাজিলের গ্রাম দুটির যমজ সন্তান হওয়ার রহস্যের সমাধান করেছেন। ইগবোওরা গ্রামে যমজ সন্তান জন্ম হওয়ার পেছনে নারীদের দেহে এক প্রকার রাসায়নিককে দায়ী করা হয়। এছাড়া সেখানকার মানুষ অতিমাত্রায় মিষ্টি আলু খেয়ে থাকে। বিজ্ঞানীদের মতে সেখানকার এই আলুও যমজ সন্তান হওয়ার পেছনে ভূমিকা রাখছে। অন্যদিকে ক্যান্ডিডো গোডোই গ্রামটি ব্রাজিলের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে মাত্র 6000 মানুষ বাস করেন। গ্রামের অল্প সংখ্যক মানুষের বসবাসের কারণে তারা নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক গড়ে থাকেন। বিশেষজ্ঞরা এই গ্রামে যমজ সন্তান হওয়ার পেছনে এই বিষয়কে দায়ী করেছেন।